ব্যক্তি বিনিয়োগকারীরা যে বাজারমুখী হবে তার জন্য রাখা হয়নি কোনো প্রণোদনা। বিনিয়োগকারীদেরকে আপনি এই পুঁজিবাজারমুখী করতে হলে পুঁজিবাজার বান্ধব কিছু পলিসি ইমপ্লিমেন্ট করা অত্যন্ত জরুরি। যারা বিনিয়োগকারী লং টার্মে যারা ইনভেস্ট করেন তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন, বাট তাদের ক্ষতির পরিমাণটা কম। যদিও নানা পদক্ষেপ নেওয়ার কথা নীতি নির্ধারণী মহলের পক্ষ থেকে শোনানো হলেও আসলে সবই শুভঙ্করের ফাঁকি। এই সেক্টরটা এত বড় অবহেলিত সেক্টর হয়ে গেছে, অথচ এই সেক্টরটা নাম্বার 1 সেক্টর হতে পারে। সারা বিশ্বে কিন্তু পুঁজিবাজার সারা বিশ্বে নাম্বার 1 সেক্টর হিসেবে পরিগণিত। আপাতত আমরা ধরে নিতে পারি যে বাই ফেব্রুয়ারি নেক্সট ইয়ার উইল হ্যাভ দ্য ইলেকশন। এটা অত্যন্ত আশাব্যঞ্জক একটা খবর পুঁজিবাজারের জন্য এবং বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ তৈরি করার জন্য। দেশের পুঁজিবাজার সূচক যেখানে 5,000 পেরোতেই হিমশিম খাচ্ছে, সেখানে 1,20,000 সূচক ছাড়িয়েছে পাকিস্তান। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। দর্শক, দেশের রাজনৈতিক জটিলতার অনেকটা অবসান হওয়ায় পুঁজিবাজারে বিনিয়োগ আসার পথ একদিকে তৈরি হয়েছে, অন্যদিকে ইরান ইসরায়েল চলমান যুদ্ধের নেতিবাচক প্রভাব ফেলার আভাসও দিচ্ছে। পজিটিভ নেগেটিভ দুই খবরের মধ্যে অবশ্য ভালো আচরণ করেছে পুঁজিবাজার। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 45.32 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,754 পয়েন্ট। লেনদেন 663 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 1,627 কোটি টাকা। এছাড়া বাজার মূলধন বেড়েছে 152 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 395 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 194টির, কমেছে 159টির এবং অপরিবর্তিত রয়েছে 42টির দর। অবশেষে পতন থেকে বেরিয়ে কিছুটা আলোতে এসেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। গেল সপ্তাহে সিএসসি সূচক CASPI 131 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 13,271 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 69 কোটি 20 লাখ টাকা। এছাড়া 360 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 162টির, কমেছে 125টির এবং অপরিবর্তিত রয়েছে 20টির দর। দর্শক, ক্রয় ক্ষমতা না থাকার কারণে পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ছে না। মিউচুয়াল ফান্ডগুলো বলতে গেলে অনেকটা নিষ্ক্রিয়। ব্যক্তি বিনিয়োগকারীরা যে বাজারমুখী হবে তার জন্য রাখা হয়নি কোনো প্রণোদনা। তবে ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং ডিভিডেন্ড ইনকামে পলিসি সাপোর্ট দেয়া হলে বাজারে বাড়বে গতি, ফিরবে আস্থা। তো বিনিয়োগকারীদেরকে আপনি এই পুঁজিবাজারমুখী করতে হলে পুঁজিবাজার বান্ধব কিছু পলিসি ইমপ্লিমেন্ট করা অত্যন্ত জরুরি। এর মধ্যে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ক্যাপিটাল গেইন এবং ডিভিডেন্ড ইনকামের উপর ট্যাক্সের যে মানে উচ্চ যে কর হার যেটা আরোপ করা হয়েছে সেটা লাঘব করতে হবে। আপনারা জানেন যে নগদ লভ্যাংশের উপর বর্তমানে কোনো এক্সাম্পশন লিমিট নেই, পুরোটার উপরই ব্যক্তির জন্য নিয়মিত হারে ট্যাক্স প্রযোজ্য হয়, অর্থাৎ নিয়মিত তার জন্য যদি সর্বোচ্চ যে হারে তার সে ট্যাক্সের জন্য এলিজিবল হয় সেই হারে তাকে ট্যাক্স প্রদান করতে হচ্ছে। আর কোম্পানির জন্য, কোম্পানির ট্রাস্ট বা ফান্ডের জন্য এখানে 20% ফিক্সড রাখা হয়েছে। তো একজন HNI তার যখন ইনকাম যাবে 38,50,000 টাকার উপরে যখন তার ইনকাম চলে যায়, হ্যাঁ, তখন সে যে কোনো সোর্স থেকে যদি নতুন কোনো ইনকাম অ্যাড হয় সেগুলো উপর কিন্তু তাকে 30% হারে ট্যাক্স প্রদান করতে হবে। এক্ষেত্রে যদি ওই HNI যদি তার যদি অ্যাসেট আরো বেশি থাকে সেটার উপর তার জন্য সারচার্জও কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তো পর্যায়ক্রমে তো আমরা দেখতে পেয়েছি যে একজন মানে যাদের 50 কোটি টাকার উপরে অ্যাসেট আছে তার ক্ষেত্রে এই হার 43.5% মতো হচ্ছে। তো একজন একটা কোম্পানির ডিরেক্টর সে যখন অ্যাডসোর্সে কর্পোরেট ট্যাক্স দেওয়ার পরে সে যে ডিভিডেন্ডটা পাচ্ছে তার উপর যদি 43% চলে যায়, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তার ওই আয়ের উপর গভর্নমেন্ট প্রায় 63%, আপনি ব্যাংক, ইন্স্যুরেন্স এবং NBFI এর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে প্রায় 63% গভর্নমেন্ট কোষাগারে চলে যাচ্ছে। আর অন্যান্য লিস্টিং কোম্পানির ক্ষেত্রে যে প্রায় 52% মতোই চলে যাচ্ছে গভর্নমেন্ট কোষাগারে। তো এই ক্ষেত্রে ডিরেক্টররা আসলে ভালো ডিভিডেন্ড দিতে ওইভাবে আগ্রহী হয় না, তখন তারা আসলে তার ক্যাপিটাল মার্কেটের প্রতি তারা ওইভাবে ফোকাসড হতে আগ্রহী হয় না। তো এছাড়াও আমাদের নতুন ইনভেস্টর যারা বাজারমুখী হবে তখন তারা যখন দেখতেছে আমার মার্কেটের ডিভিডেন্ড ইল্ড মাত্র 5%,
এবং তার উপর এরকম ট্যাক্সের বার্ডেন যখন চলে আসে, তখন সে কিন্তু এই বাজার থেকে আসলে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্নের এক্সপেক্ট করে, সেই রিটার্নটা কিন্তু সে রিটার্নের আশা সে করে না, তখন সে এই বাজার থেকে অন্য অপশন গুলো খোঁজার চেষ্টা করে। তো এখন আপনারা জানেন যে আমাদের বর্তমানে ইনফ্লেশন হাই, বর্তমানে ট্রেজারি বন্ডের রেট প্রায় এবং সঞ্চয়পত্রের রেটও প্রায় 12% উপরে। তো ওই সব জায়গাগুলোতে কিন্তু অটোমেটিক্যালি ইনভেস্টররা শিফট হয়ে যাচ্ছে। তো ইনভেস্টরদেরকে যদি ক্যাপিটাল মার্কেট মুখী করতে হয়, তাদেরকে প্রণোদনা দিতে হবে, তাদের যে ইনভেস্টমেন্ট থেকে যে তারা যদি রিটার্ন পেতে তারা নিশ্চিত হয় যে তারা এখান থেকে ভালো রিটার্ন পাবে, তখন তারা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টে আগ্রহী হবে। দর্শক, দেশের ব্যাংক সেক্টরকে বাঁচাতে নতুন টাকা ছাপানো থেকে শুরু করে অনেক কিছুই করে দিচ্ছে সরকার, কিন্তু অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত পুঁজিবাজারকে অবহেলা করে আড়ালে রাখা হচ্ছে দিনের পর দিন। যদিও নানা পদক্ষেপ নেয়ার কথা নীতি নির্ধারণী মহলের পক্ষ থেকে শোনানো হলেও আসলে সবই শুভঙ্করের ফাঁকি। ইলেকশন নিয়ে একটা ধোঁয়াশা ছিল, সেই ধোঁয়াশাটা কেটে যাচ্ছে আস্তে আস্তে এবং কেটে যাবে। অতএব পরিবর্তিত পরিস্থিতিতে নিঃসন্দেহে আমি আশাবাদী, আমরা আশাবাদী মানুষ। এই পুঁজিবাজার তো আমাদের হাত দিয়ে তৈরি হয়েছে, আমাদের উত্তর পূর্বসূরীরা যারা করেছেন গেছেন, যারা এখনও ধরে আছেন, আমরা খুব কষ্টের ভিতরে আছি। কথাটা বারে বারে না বললেও সবাই এটা জানেন ইতিমধ্যে। অনেকের অনেক ব্রাঞ্চ বন্ধ হয়ে গেছে, আমাদের ব্রাঞ্চ বন্ধ হয়ে গেছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে এখন পর্যন্ত কোনো টেনজিবল, কোনো ভিজিবল কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। গত 4-5 মাস যাবৎ একই পরিস্থিতিতে আমরা বিরাজ করছি, অবস্থান করছি। কোনো ধরনের কোনো এমনকি বডি ল্যাঙ্গুয়েজও নাই যে হাসপাতালে কেউ এটা নিয়ে চেষ্টা করতেছেন। এই সেক্টরটা এত বড় অবহেলিত সেক্টর হয়ে গেছে, অথচ এই সেক্টরটা নাম্বার 1 সেক্টর হতে পারে। সারা বিশ্বে কিন্তু পুঁজিবাজার সারা বিশ্বে নাম্বার 1 সেক্টর হিসেবে পরিগণিত, বিকজ দে হ্যাভ অ্যাক্ট ওয়াইজলি। তারা বুদ্ধিমত্তার সাথে পুঁজিবাজারকে নিয়ন্ত্রণ করতে পারছে। আর উল্টোটা হয়েছে আমাদের ক্ষেত্রে, আনফর্চুনেটলি। কথাটা অপ্রিয় হলেও সত্য। আমরা যা বলি তা বিশ্বাস করি না, যা বিশ্বাস করি তা বলি না। এই যে দ্বৈত অবস্থান, এখান থেকে আমাদের সরে আসতে হবে। আমাদেরকে এক নীতি দৃঢ়তার সাথে পালন করতে হবে, এবং যদি আমরা পুঁজিবাজারের জন্য সত্যিকারভাবে কিছু করতে চাই, তাহলে দেরি কেন? আর দেরি কত করবেন আপনারা? কেন করব না আমরা ইমিডিয়েটলি? আমাদের সঠিক পদক্ষেপগুলো কেন নিব না? কথা বলি পুঁজিবাজারে অর্থ নাই, তাহলে অর্থ ব্যবস্থা করতে হবে। কথা হচ্ছে পুঁজিবাজারে অস্থিরতা, কনফিডেন্স নাই, বিশ্বাস নাই, আত্মবিশ্বাস নাই, তাহলে সেটা তৈরি করেন, বিশ্বাসের জায়গাটা তৈরি করে দেন। যেখানে ল্যাকিং আমরা বুঝতে পারি, সবাই উত্তম চিন্তার মানুষ, সবাই শুধু শুভ বুদ্ধিমত্তা চিন্তা করেন। যেখানে ল্যাকিং মনে করেন সেই জায়গাটা অ্যাড্রেস করেন, নাকি অ্যাড্রেসও করবো না আমরা, বসে থাকবো চুপচাপ? তাই তো এই অবস্থা থেকে আমরা উত্তর নাই আমাদের, আর জীবন কষ্ট করতে হবে। সেক্ষেত্রে দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমরা যারা পুঁজিবাজারে আছি, দুর্ভাগ্য যারা কাজ করছেন তাদেরও, কারণ তারাও হয়তো অনেক কাজ করতে চাচ্ছেন, কিন্তু কোনো রেজাল্ট তারা দেখাতে পারছেন না। দুর্ভাগ্য এই দেশের। আমি রিয়েলি আন্তরিকভাবে আজকে খুব দুঃখভারাক্রান্ত কথা করে বলতেছি, এতদিনের মধ্যে আমরা কোনো পজিটিভ মুভমেন্ট দেখলাম না। আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবে, আমি একজন পুঁজিবাজারের একজন দীর্ঘদিনের সাধারণ কর্মী হিসাবে আমি কথা বলতে চাচ্ছি। আমি অত্যন্ত কষ্টের সাথে কথাটা বলছি, যারা আমাদের দেশে পুঁজি হারিয়েছেন তাদের সাথে সমন্বিতা রেখে বলতে চাচ্ছি যে আর কতদিন আমরা থাকবো এইভাবে? এটাই আমার প্রশ্ন, আর কতদিন? প্লিজ ডু সামথিং। দর্শক, ইউনাইটেড এয়ারওয়েজ নামে একটি কোম্পানির শেয়ার এক সময় পুঁজিবাজারে লেনদেন করেছে দাপটের সঙ্গে, আজ সেটির অস্তিত্বই নেই। যার মূল কারণ ছিল 2011-12 সালে বিএসইসি একটি নির্দেশনা দিয়েছিল যে পরিচালকদের সম্মিলিতভাবে 30% এবং এককভাবে 2% শেয়ার ধারণ করতে হবে। ওই সময় এককভাবে 2% শেয়ার ধারণ না করার ফলে অনেক পরিচালককে অপসারিত হতে হয়েছিল, যারা মূলত কোম্পানিকে দীর্ঘদিনের শ্রম আর মেধা দিয়ে দাঁড় করিয়েছিলেন। কিন্তু দিন শেষে এক যুগ পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণ সংস্থা এখনো পারেনি সব কোম্পানির জন্য একই নিয়ম কার্যকর করতে। 2% কম রেখে শেয়ার কি বাইরে নাই? টাটা পার্শ্ববর্তী দেশে এত বড় কোম্পানি ইউনিভার্স, তাদের কি 2% শেয়ার ছিল? সর্বসাগরে তাদের 7% শেয়ার ছিল মনে হয়। এটা দিয়ে তারা কিন্তু কোম্পানি পরিচালনা করত। কথা হচ্ছে আস্থা।
অন্যান্য শেয়ার হোল্ডার তাদের আস্থা আছে কিনা পরিচালক মণ্ডলের উপরে, যারাটা ওইখানে, যারাটা শেয়ার হোল্ডিংয়ের উপরে না। কিন্তু আমি শেয়ার 90% শেয়ার রাখলাম, কিন্তু কোম্পানি ভালো চালাতে পারলাম না, লাভটা কী হলো? আমি ওই জন্য বলছি আইন প্রণয়নটা ঠিক হলো কি না, আইনটা কাদের জন্য, কেন, এবং আফটার এফেক্ট কী, বুঝে চিন্তা করতে হবে। একটা ভালো কোম্পানি যদি হয়, সেখানে যদি শেয়ার পরিচালকদের, যোগ্য পরিচালক যদি থাকে, পরিচালকদের আমরা এখন পর্যন্ত আরেকটা কাজ করতে পারিনি। আমরা অনেক আগে প্রস্তাব ছিল ডাইরেক্টরস ইনফরমেশন নাম্বার, DIN, ডাইরেক্টরস ইনফরমেশন নাম্বার। যারা ডাইরেক্টর হতে পারবে কোয়ালিটি সম্পন্ন, তাদেরকে DIN নাম্বার দেওয়া হোক, তাহলে যোগ্য পরিচালক পাবেন। একজন পরিচালক, সে দক্ষ হয়তো ব্যাংকিং সেক্টরে, সে হয়তো শিপিং সেক্টরে দক্ষ নাও হতে পারে। অতএব DIN এই ব্যবস্থাটা কিন্তু অনেক জায়গায় প্রচলিত আছে। আমরা এখন কিন্তু এই সমস্ত নতুন নতুন চিন্তা ভাবনা করতে পারলাম না, আইনও করতে পারলাম না। ডাইরেক্টর যাদেরকে বানাই, তারা দেখা যায় নিজেরাই এমন অবস্থায় আসে যে তারা সব একাই খেয়ে ফেলবে। এই অবস্থায় তো পুঁজিবাজার চলতে পারে না। পুঁজিবাজারে আরও কনসেন্ট্রেশন করতে হবে, আইনগুলো আরও ভালোভাবে করতে হবে। আপনি একটা সিম্পল জিনিস দেখেন, আজকে ব্যাংকিং সেক্টরে কতখানি পুঁজিবাজার থেকে বেশি অনিয়ম না, ওখানে লক্ষ লক্ষ কোটি টাকা কি অনাদায়ী হয়ে গেছে না? NPL কি 100% NPL হয়ে গেছে না অনেক ব্যাংকে, যারা দেখা নেই, বা অনেক বিনিয়োগকারী। পুঁজিবাজারে কত গেছে? 14,000 15,000 কোটি টাকা। এইটা নিয়ে মাথা ব্যথার অন্ত নাই। তো এইটাকে রাইট অফ করে দেন না, রাইট অফ করে দেন, একবার শেষ করে দেন। কেন এটা প্রবলেমটাকে চেয়ে রেখে দিচ্ছেন? যারা এটাকে এত বাড়াইছে, 15,000 কোটি টাকা একদিনে হয়নি। ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট করতে করতে এই অবস্থা হয়েছে। এইটা আজকে আপনি 10 বছরে বার করতে পারলেন আপনারা, তাহলে আপনাদের যোগ্যতা সম্পর্কে অটোমেটিক্যালি প্রশ্ন চলে আসে। দর্শক, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়ার কথা জানিয়েছে সরকার। এতে শেষ হতে যাচ্ছে দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তা, যার ইতিবাচক প্রভাব পড়ছে শেয়ার বাজারে, এবং সামনের দিনগুলোতেও বিনিয়োগকারীদের আস্থা ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপাতত আমরা ধরে নিতে পারি যে বাই ফেব্রুয়ারি নেক্সট ইয়ার উইল হ্যাভ দ্য ইলেকশন। এটা অত্যন্ত আশাব্যঞ্জক একটা খবর পুঁজিবাজারের জন্য এবং বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ তৈরি করার জন্য। আমরা সবাই জানি, আমরা সবাই এই অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি, গত কয়েক বছর ধরে বাংলাদেশের সত্যিকার অর্থে কোনো ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইলেকশন হয়নি। আমরা আশা করছি যে প্রধান উপদেষ্টা মহোদয় এবং ক্যাবিনেট বলে আসছেন যে এটা স্মরণকালের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচন ওনারা উপহার দিবেন। আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা আমাদের আস্থা এবং বিশ্বাস রাখছি বর্তমান সরকারের উপরে যে ওনারা আমাদেরকে একটা চমৎকার ইলেকশন উপহার দিবেন আগামী বছর প্রথমার্ধেই, এবং সেটার যে রিফ্লেকশন সেটা আপনারা গত কয়েকদিন স্টক মার্কেটে দেখতে পেয়েছেন। এবং আশা করি যে এটা যত দিন ঘনাবে ততই বিনিয়োগকারীদের আস্থা বাজারে ফিরে আসবে। বিনিয়োগকারী আস্থাই আমাদের প্রধান সংকট ইলেকশন ঘোষণার মধ্যে দিয়ে। এবং আমরা যেহেতু এখন উই আর অলরেডি অন দ্য ইলেকশন ট্রেন, সেখানে আমরা বলতে পারি যে আগামী 1-2 মাসের মধ্যে আমাদের চিত্র পরিপূর্ণভাবে পরিবর্তিত হবে। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আস্থা রাখুন, আপনারা মানে ইউ শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য মানি দ্যাট ইউ আর ইনভেস্টিং, কারণ টাকাটা আপনার। বাজার আমরা ধরে নিই যে ইলেকশনের কারণে বাজারে একটা পজিটিভ মুড আসবে, কিন্তু আপনি বিনিয়োগ করার আগে আপনি অবশ্যই বিবেচনা করে আপনার বিচার বুদ্ধি খাটিয়ে বিবেচনা করবেন, কারণ আপনার মোমেন্টাম, যে কোনো মোমেন্টাম স্টক মার্কেটে খুব লম্বা সময় থাকে না যদি আপনি ভুল কোম্পানিতে বা স্টকে ইনভেস্ট করেন। সেক্ষেত্রে আমাদের সবসময় অনুরোধ থাকবে যে আপনি পজিশনে বিনিয়োগ করবেন এবং পরিবর্তিত পরিস্থিতিতে যাতে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন সেদিক থেকেও আপনাকে সজাগ থাকতে হবে। দর্শক, এবার বিনিয়োগ শিক্ষা পর্ব। স্টক এক্সচেঞ্জে কিছু শেয়ার থাকে যেগুলোর নিয়ন্ত্রণ থাকে এক বা একাধিক গ্রুপের নিকট। তাদের টার্গেটই থাকে বিনিয়োগকারীদের বোকা বানানোর ফাঁদ তৈরি করা। তাই হুজুগ বা গুজবে শেয়ার কেনার আগে ক্রস চেক করে নিন। বিনিয়োগ শিক্ষার আজকের পর্বে বিনিয়োগ পরামর্শ দিবেন ফোকাস গ্রুপের সদস্য ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। যারা বিনিয়োগকারী লং টার্মে যারা ইনভেস্ট করেন, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন, বাট তাদের ক্ষতির পরিমাণটা কম। হ্যাঁ, আর যারা শর্ট টার্মে স্পেকুলেটিভ ট্রেডিং করেন, তাদের ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়েছে, কারণ তারা ঝুঁকিপূর্ণ শেয়ারগুলো কিনতেন এবং এখানে তারা মনে করতেন যে এটা হয়তো বা দাম কমে গেছে, দাম বেড়ে যাবে। শুধু এই ধরনের সিম্পল কিছু জাজমেন্ট কলের জন্য তারা এই শেয়ারগুলো কেনাবেচা করতেন। সো
পোর্টফোলিওর একটা অংশ আমাদের কিছু সাউন্ড ফান্ডামেন্টাল স্টকে থাকা উচিত, যেখানে কোম্পানিগুলোর একটা গ্রোথ আছে, আর্নিং এর গ্রোথ আছে, তাদের বটম লাইনের একটা গ্রোথ আছে। সো কোম্পানি যদি বছরের পর বছর একটা প্রফিট জেনারেট করতে পারে, তাহলে দেখা যায় যে 5 বছরে 6 বছরের মাথায় ওদের আর্নিংটা ডাবল হয়ে যায়, হ্যাঁ, নেট প্রফিটটা ডাবল হয়ে যায়। তো কোম্পানির নেট প্রফিট ডবল হলে ওটার স্টক প্রাইসটাও কিন্তু ডবল হবে। এটা আজকে হোক বা পরে হোক, আহ, তার প্রাইসে এটা ইম্প্যাক্টটা পড়বেই। সো আমরা যখন শেয়ার কোনো কিনি, তখন যেন কোম্পানির আসলে আর্নিং এর গ্রোথ আছে কিনা, তার রেভিনিউর গ্রোথ আছে কিনা, এবং তার গভর্নেন্স লেভেলটা কেমন, রিলায়েবল ব্যালেন্স শিট তারা তৈরি করেন কিনা, এই জিনিসগুলো মাথায় রাখা দরকার। তাহলে ওই কোম্পানিগুলো থেকে আপনার ক্ষতির পরিমাণ কম হবে। আর যারা ট্রেডিং করেন, কুইক ট্রেডিং এর জন্য কিছু রিস্ক ম্যানেজমেন্ট টুলস আছে, যে এগুলো সবাই কম বেশি জানে, তবুও একটু বলে রাখি যে স্টপ লস একটা খুবই কমন একটা আইডিয়া। যে আমি সাপোজ আমি 5 লাখ টাকা নিয়ে স্টক মার্কেটে আসলাম, আমি সর্বোচ্চ কত টাকা এখানে হারা লুজ করতে রাজি আছি। যদি এটা 50,000 টাকা হয়, তাহলে 50,000 টাকা যখনই আমি এখানে হারিয়ে ফেলবো, তখনই আমাকে এখান থেকে এক্সিট নিতে হবে। কারণ কোনো কারণে আমি এটা বুঝতে পারছি না যে মার্কেটটা এটা কেন পড়ে যাচ্ছে বা আমার স্টকগুলো কেন পড়ে যাচ্ছে। এখানে আমি যে রিজন গুলো জানি সেটার বাইরেও আরো কোনো রিজন থাকতে পারে। সো আমার এখানে আমার লসটা মিনিমাইজ করার এটা প্রয়োজনীয়তা দেখা দেয়। তারপরে সিঙ্গেল স্টকে আমরা অনেক সময় একটা লার্জ পজিশন নিয়ে ফেলি, যেটার কারণে ওই কোম্পানিটা সামান্য ক্ষতিগ্রস্ত হলে আমার পোর্টফোলিওটা সিগনিফিকেন্টলি এটা ইম্প্যাক্টেড হয়। আহ, তো এটাও আর একটা রিস্ক ম্যানেজমেন্ট টুল। সো বাজারে যারা দীর্ঘদিন আছেন, তারা সবাই কম বেশি এগুলো জিনিসগুলো জানেন, কিন্তু এগুলো পালন করা খুবই কঠিন। কারণ মানুষ আসলে আমরা ইমোশনাল, আমাদের মধ্যে যেটা কাজ করে, আমাদের গ্রিড এবং ফিয়ার ফ্যাক্টর যেগুলো কাজ করে, এর ফলে যে আবেগের ঊর্ধ্বে উঠে এই জিনিসগুলো সঠিকভাবে পালন করা, এগুলো খুব কঠিন হয়ে যায়। বাট ঝুঁকির কথাটা যদি আমরা মাথায় রাখি এবং ঝুঁকিটাকে মিনিমাইজ করি, তাহলে আমরা ভালো করতে পারবো, সফল হতে পারবো। দর্শক, এবারে আন্তর্জাতিক শেয়ার বাজার। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব বিশ্ব শেয়ার বাজারে তেমনটা না পড়লেও মন্দায় রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ পুঁজিবাজার। দেশটির ডাউ জোন্সের সূচক 1.61% কমে দাঁড়িয়েছে 42,172 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 0.69% কমে দাঁড়িয়েছে 5,981 পয়েন্ট। উত্থানে রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.36% কমে দাঁড়িয়েছে 8,792 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 1.26% কমে দাঁড়িয়েছে 23,057 পয়েন্ট। দেশের পুঁজিবাজার সূচক যেখানে 5,000 পেরোতেই হিমশিম খাচ্ছে, সেখানে 1,20,000 সূচক ছাড়িয়েছে পাকিস্তান। অন্যদিকে ভারত ছাড়িয়েছে 82,000 পয়েন্ট। সব মিলিয়ে ভালো অবস্থানে রয়েছে এশিয়ার শেয়ার বাজার। এর মধ্যে গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 1.50% বেড়ে দাঁড়িয়েছে 38,403 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 0.51% কমে দাঁড়িয়েছে 3,360 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 1.22% বেড়ে দাঁড়িয়েছে 82,100 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 0.53% বেড়ে দাঁড়িয়েছে 1,20,615 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের 25তম পর্ব আজকে এ পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।